আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিরতরিত অধ্যায়ের চতুর্দশ পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিরতরিত অধ্যায়ের চতুর্দশ পর্বে আজকে আমি সৃজনশীল প্রশ্নের সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থিরতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সপ্তম পর্বে আজকে আমি বর্গক্ষেত্র সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই দুটি সৃজনশীল প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। বরাবরের মতো তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। ওকে, প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তোমরা এখান থেকে প্রশ্ন সংগ্রহ করো। দেখো কি বলছে এখানে, চিত্রে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার। চিত্রে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তোমরা চিত্রে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, দেখো এ বি সি ডি। এই বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। দেখো এ ইকুয়ালস টু 2 মিটার, এ ইকুয়ালস টু 2 মিটার। ওকে, এবং দেখো এই বর্গক্ষেত্রটির চার কৌণিক বিন্দুতে, চার কোণায় চারটি চার্জ আছে। দেখো এ বিন্দুতে 2 মাইক্রোকুলম পজিটিভ চার্জ, বি বিন্দুতে 8 মাইক্রোকুলম নেগেটিভ চার্জ -8 মাইক্রোকুলম, সি বিন্দুতে 2 মাইক্রোকুলম পজিটিভ চার্জ, ডি বিন্দুতে 4 মাইক্রোকুলম পজিটিভ চার্জ। চার কৌণিক বিন্দুতে চারটি বিন্দু চার্জ স্থাপিত আছে। ওকে, এবারে আসো গ নাম্বারে কি বলছে, বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব কত। বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব কত। বর্গক্ষেত্রের কেন্দ্র বলতে কি বোঝায় এটা তোমরা গত পর্বেই দেখেছো। আবার দেখো, এই বর্গক্ষেত্রটির দুটি কর্ণ আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ। দেখো এসি কর্ণ এবং বিডি কর্ণ, এদের একটা ছেদ বিন্দু আছে, দেখো ও। এই কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু ও, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্র। তাহলে তোমাকে এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে, ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। ওকে, আর ঘ নাম্বারে কি বলছে দেখো, ঘ নাম্বারে বলছে দেখো চিত্রে 4 মাইক্রোকুলম্বের উপর কত বল প্রযুক্ত হবে। চিত্রে 4 মাইক্রোকুলম্বের উপর কত বল প্রযুক্ত হবে, সদিক বিশ্লেষণ দাও বা সদিক বিশ্লেষণ দেখাও। এখানে দেখো চতুর্থ কৌণিক বিন্দুতে মানে ডি বিন্দুতে 4 মাইক্রোকুলম্বের একটা চার্জ আছে। এই 4 মাইক্রোকুলম্বের উপরে মোট কত বল প্রযুক্ত হবে, বা 4 মাইক্রোকুলম চার্জটি মোট কত বল অনুভব করবে। এই বাকি তিনটি চার্জ মিলে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তো তিনটি চার্জ মিলে ওই 4 মাইক্রোকুলমের উপর কত বল প্রয়োগ করবে, এটা ঘ নাম্বারে নির্ণয় করতে হবে এবং এটা দিক সহ। ওকে, তাহলে আসো প্রথমে আমরা গ নাম্বার সমাধান করি। গ নাম্বারে কি বলছে দেখো, বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করো। এই ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করবো। ওকে, দেখো এই চার কৌণিক বিন্দুতে যে চারটা চার্জ আছে, এই চারটা চার্জের জন্য কিন্তু কেন্দ্রে চারটা বিভব থাকবে। এই Q1 মনে করি এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, এটা Q3 চার্জ, এটা Q4 চার্জ। ওকে, Q1 Q2 Q3 Q4, এই চারটা চার্জের জন্যই কেন্দ্রে চারটা বিভব থাকবে। Q1 এর জন্য কেন্দ্রে বিভব V1, Q2 এর জন্য কেন্দ্রে বিভব V2, Q3 এর জন্য কেন্দ্রে বিভব V3, Q4 এর জন্য কেন্দ্রে বিভব V4। এই চারটা বিভবের বীজগাণিতিক সমষ্টিই হচ্ছে কেন্দ্রে তড়িৎ বিভব, ও বিন্দুতে তড়িৎ বিভব। ওকে, তাহলে আসো দেখি কি কি দেয়া আছে, লিখি আমরা এখানে। এখানে লেখো, এখানে প্রথম বিন্দু চার্জ Q1 এর মান কত দেখো, 2 মাইক্রোকুলম্ব। মাইক্রোকুলম্ব এসআই একক না, এসআই একক হচ্ছে কুলম্ব। তাহলে মাইক্রোকুলম্বকে অবশ্যই কুলম্বে নিতে হবে। কিভাবে? মাইক্রোকুলম্বকে যদি কুলম্বে নিতে হয় 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে। মাইক্রোকুলম্বকে কুলম্বে নিতে হলে 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। কারণ কি? কারণ 1 মাইক্রোকুলম্ব সমান 10⁻⁶ কুলম্ব। 1 মাইক্রোকুলম্ব সমান 10⁻⁶ কুলম্ব। তাহলে 2 মাইক্রোকুলম্ব সমান কত হবে? 2 × 10⁻⁶ কুলম্ব। ওকে, তাহলে 2 × 10⁻⁶ কুলম্ব। এবারে Q2 সমান কত দেখো, Q2 সমান -8 মাইক্রোকুলম্ব। এটাকেও কুলম্বে নিয়ে নাও, -8 × 10⁻⁶ কুলম্ব। Q3 কত দেখো, সি বিন্দুতে চার্জ Q3 সমান 2 মাইক্রোকুলম্ব।
এটাকেও কুলম্বে নাও, 2 × 10⁻⁻6 কুলম্ব। Q4 চতুর্থ কৌণিক বিন্দু, দেখো ডি বিন্দুতে 4 মাইক্রো কুলম্ব সমান 4 × 10⁻⁻6 কুলম্ব। 4 কৌণিক বিন্দুতে 4টি চার্জ। ওকে, আর কি দেওয়া আছে এখানে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য এ সমান 2 মিটার। তোমাদের খাতায় যেহেতু স্পেসের সমস্যা নেই, আমার এখানে স্পেস সেভ করার জন্য আমি রাশিগুলোর পরিচয় দিচ্ছি না, তোমরা অবশ্যই রাশিগুলোর পরিচয় দিয়ে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার খাতায় তো অবশ্যই লিখবে, ঠিক আছে? দেখো বাহুর দৈর্ঘ্য এ মিটার। এবারে খেয়াল করো, আমরা যদি ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে চাই, দেখো Q1 এর জন্য যখন আমরা ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব তখন কিন্তু এও দূরত্ব দরকার হবে, এ বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব দরকার হবে। কারণ কি? আমরা জানি যে তড়িৎ বিভব বা প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন দূরত্ব দরকার? চার্জ থেকে আলস্য বিন্দুর দূরত্ব দরকার। কোথায় চার্জ আছে আর কোথায় আলস্য বিন্দু আছে, এই দুইয়ের দূরত্ব দরকার। তাহলে চার্জ আছে এ বিন্দুতে, বিভব নির্ণয় করতে হবে ও বিন্দুতে, তাহলে আমাদেরকে অবশ্যই এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, এও দূরত্ব দরকার হবে। অনুরূপভাবে বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, সি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, ডি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। মানে কি? অর্ধকর্ণের দৈর্ঘ্য দরকার হবে। এবার এই দেখো বর্গক্ষেত্রটি দুইটি বাহু, এই দুইটি কর্ণ পরস্পর সমান, দুটি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান এবং এই দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রে দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এই বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহু কি, প্রত্যেকটি অর্ধকর্ণ কি সমান? কর্ণ যেমন সমান, অর্ধকর্ণও সমান। তাহলে দেখো এও সমান বিও সমান সিও সমান ডিও, এই যে 4টা অর্ধকর্ণ আছে, এই অর্ধকর্ণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে তাকে 2 দ্বারা ভাগ করলেই আমরা অর্ধকর্ণ পেয়ে যাব। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে 2 দ্বারা ভাগ করলে কি পাবো? অর্ধকর্ণ পাবো। মানে কি পাবো? এও, বিও, সিও এবং ডিও। এটাকে আমরা ধরলাম আর, এই যে আর, অর্ধকর্ণকে আমরা আর ধরলাম। তাহলে প্রথমে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি। কর্ণের দৈর্ঘ্য মনে করি ডি, মনে করি কর্ণের দৈর্ঘ্য ডি, ডি। ওকে, দেখো এবারে কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যদি দেখো এ বি সি এই ত্রিভুজটায় পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কিন্তু কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাই। একটা কর্ণের দৈর্ঘ্য হলেই তো হয়ে যাবে, মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য তো সমান, পরস্পর সমান। তাহলে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য এ, আর কর্ণের দৈর্ঘ্য ধরলাম আমরা ছোট ডি, স্মল ডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি পাই? দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার সমান 2a স্কোয়ার। সুতরাং ডি সমান a√2 বা √2 a, √2 ইন্টু এ। তাহলে আমরা পাই কি? বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, কোনো একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে কত বলো? সুতরাং কর্ণের দৈর্ঘ্য ডি সমান a√2। ওকে, এর মান এখানে বসিয়ে দাও, তাহলে আমরা কি পাই? 2√2 মিটার। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√2 মিটার। সুতরাং অর্ধকর্ণ কত হবে? সুতরাং অর্ধকর্ণের দৈর্ঘ্য আর সমান d/2 সমান 2√2কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? √2 হবে, √2 মিটার। সুতরাং ও বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান হোয়াট? ও বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান হোয়াট? ওকে ফাইন। তাহলে এবারে আসো আমরা সহজেই এটা করে ফেলতে পারবো। আমরা জানি ভি সমান মোট বিভব, ভি সমান Q1 এর জন্য ও বিন্দুতে বিভব V1 প্লাস Q2 এর জন্য ও বিন্দুতে বিভব V2 প্লাস Q3 এর জন্য ও বিন্দুতে বিভব V3 প্লাস Q4 এর জন্য ও বিন্দুতে বিভব V4। এই 4টার বীজগাণিতিক সমষ্টি হচ্ছে কেন্দ্রে মোট বিভব, ইকুয়ালস টু V1 হচ্ছে Q1 এর জন্য, Q1 চার্জের জন্য বিভব। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো K ইন্টু Q1/R, যেহেতু এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে R, প্লাস V2 এর পরিবর্তে কি লেখা যায়? K ইন্টু Q2/R প্লাস V3 এর জন্য কি লেখা যায় বলো? K ইন্টু Q3/R, V4 এর পরিবর্তে K ইন্টু Q4/R।
এবারে তোমরা কে কমন নিয়ে লসাগু করো, তাহলে কে কমন লসাগু হয় আর, তাহলে আমরা কি লিখতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে কিন্তু সরাসরি এই সূত্রটাও লিখতে পারতে। দেখো, সুতরাং ভি সমান, এটা সরাসরি লিখতে পারবে। আমি তোমাদেরকে 2 লাইন বেশি করে বুঝিয়ে দিলাম যেটা কীভাবে আসে, ঠিক আছে? তোমরা চাইলে সরাসরি এটা লিখতে পারবে, আর সম্পূর্ণটা করলেও সমস্যা নেই। ওকে, এবারে মান বসিয়ে ক্যালকুলেটর করবো, তাহলে রেজাল্ট বের হয়ে আসবে। ওকে ফাইন, কে এর মান কত বলো? 9 × 10⁹ ইন্টু, বলো এখানে Q1 এর মান কত দেখো? 2 × 10⁻⁻6। একটা কাজ করো, এখানে দেখো চারটা চার্জের সাথেই কিন্তু 10⁻⁻6 আছে। এই 10⁻⁻6টাকে একবারে কমন নিয়ে লেখো, তাহলে স্পেস কম দরকার হবে। দেখো, প্রথম চার্জের মান 2 × 10⁻⁻6, তাহলে লিখলাম 2। তারপরে প্লাস Q2 এর মান কত দেখো? -8 × 10⁻⁻6, তাহলে মাইনাস আছে, মাইনাস আমরা এখানে দেখো ইন্টু 10⁻⁻6টাকে একবারে কমন নিয়ে লিখলাম সবার থেকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আছে কত? -8, তাহলে এই প্লাস আর ওই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এটা দেখো এটা মাইনাস হয়ে যায়। তাহলে -8 প্লাস Q3 এর মান কত দেখো? 2 প্লাস Q4 এর মান কত? 4। সাথে সবার সাথে কত আছে? 10⁻⁻6 আছে, এটা কমন নিয়ে লিখলাম, স্পেস কম দরকার হয়েছে। আর নিচে কত দেখো? আর এর মান কত? আর এর মান দেখো √2। এটা একক কি হবে? ভোল্ট সমান। এবারে খেয়াল করে দেখো, খুব সহজেই রেজাল্ট বের হয়ে আসবে, খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। তোমরা সুন্দর একটা রেজাল্ট গ্রহণ করার জন্য প্রস্তুত হও। +2 +2 +4 কত হয়? +8, +2 +2 +4 +8, আর এখানে আছে দেখো -8, +8 -8 কত হয়? 0। তার মানে টোটালটাই কি 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আসে 0 ভোল্ট। তাহলে এত কষ্ট করে আমরা পেলাম কি? 0 ভোল্ট, ঠিক আছে? তার মানে এই বর্গক্ষেত্রটির কেন্দ্রে, মানে ও বিন্দুতে তড়িৎ বিভব হবে 0 ভোল্ট। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নের গ নাম্বার সমাধান করলাম। এবারে আমরা ঘ নাম্বার করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা প্রথম সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার সমাধান করি। দেখো তো ঘ নাম্বারে কি বলছে? দেখো, চিত্রে 4 মাইক্রোকুলম্বের উপর কত বল প্রযুক্ত হবে? সদিক বিশ্লেষণ করো। চিত্রে 4 মাইক্রোকুলম্বের উপর কত বল প্রযুক্ত হবে? সদিক বিশ্লেষণ করো। এখানে দেখো, এই বর্গক্ষেত্রটির চতুর্থ কৌণিক বিন্দুতে, অর্থাৎ ডি বিন্দুতে 4 মাইক্রোকুলম্বের একটা বিন্দু চার্জ আছে। দেখো, এখানে 4 মাইক্রোকুলম চার্জ আছে। বসে এই 4 মাইক্রোকুলম চার্জ কত বল অনুভব করবে? অর্থাৎ বাকি যে 3টে চার্জ আছে, Q1 Q2 Q3, এরা 3টা মিলে ওই 4 মাইক্রোকুলম চার্জের উপরে টোটাল কত বল প্রয়োগ করবে? ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই Q1 চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জের উপর একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে F1। Q2 চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জের উপর একটা বল প্রয়োগ করবে, যেটা হলো F2। Q3 চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জের উপর একটা বল প্রয়োগ করবে, যেটা হলো F3। এই 3টে বল নির্ণয় করে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে। কারণ বল হচ্ছে ভেক্টর রাশি। বল কি রাশি? ভেক্টর রাশি। এই জন্য ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কি এই 3টে বল নির্ণয় করতে হবে। ওকে, এখানে দেখো আমরা গ নাম্বারে প্রয়োগ করেছিলাম 4 কোণায় 4টি চার্জ, Q1 Q2 Q3 Q4, বাহুর দৈর্ঘ্য = 2 মিটার, এবং দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য D, অর্থাৎ এই BD বা AC কর্ণের দৈর্ঘ্য D সমান 2√2 মিটার বের করে রেখেছিলাম। তাহলে 4 মাইক্রোকুলম চার্জ কর্তৃক অনুভূত বল F সমান হোয়াট? তাহলে প্রথমে আসো আমরা Q1 চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জের উপরে কত বল প্রয়োগ করে দেখি। Q1 এর জন্য F1 = কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? K × Q1 × Q4 বাই A। দেখো, Q1 থেকে ওই 4 মাইক্রোকুলম চার্জের দূরত্ব হচ্ছে A, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা এখানে বল বের করবো কার মধ্যে? দেখো, Q1 এর মধ্যে এবং Q4 এর মধ্যে। Q1 এবং Q4 এর মধ্যে, এই জন্য আমরা এখানে Q1 এবং Q4 ব্যবহার করেছি। ঠিক আছে, আর এই Q1 থেকে Q4 পর্যন্ত দূরত্ব মানে কি? A বিন্দু থেকে D বিন্দুর দূরত্ব মানে কি? বাহুর দৈর্ঘ্য কত? A। এই যে দেখো, A বের করা আছে আমাদের কাছে।
এখানে আছে, এ স্কোয়ার ব্যবহার করেছি। মান বসাও, ইমপ্লাইজ দ্যাট F1 ইকুয়ালস টু কে এর মান কত বলো, 9 ইন্টু 10⁹9 ইন্টু বলো Q1 এর মান কত, দেখো Q1 এর মান 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু Q4 এর মান কত দেখো 4 ইন্টু 10⁻⁻6 নিউটন বাই এ এর মান কত দেখো, এর মান 2, তাহলে হবে কত 2 স্কোয়ার। সুতরাং F1 সমান আমরা কি পেলাম, ক্যালকুলেটর টিপে বলো তো এটা কত হয়, এটা হয় সম্ভবত 18 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻³ 18 ইন্টু 10⁻³ নিউটন। এবারে বল যেহেতু ভেক্টর রাশি তাহলে দিক অবশ্যই উল্লেখ করতে হবে, আবার যোগ করার সময় আমাদেরকে দিক অবশ্যই দরকার হবে। দেখো এখানে এই বলটা হচ্ছে Q1 এবং Q4 এর মধ্যে, তার মানে হচ্ছে এই Q1 চার্জটি ওই Q4 চার্জের উপরে মানে 4 মাইক্রোকুলম চার্জের উপরে কত বল প্রয়োগ করবে, কার উপরে, 4 মাইক্রোকুলম চার্জের উপরে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই Q1 এটা পজিটিভ চার্জ আর এই 4 মাইক্রোকুলম চার্জ এটাও কি পজিটিভ চার্জ, উভয় পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, অবশ্যই বিকর্ষণ করে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে। তাহলে এই 2 মাইক্রোকুলম চার্জ মানে Q1 চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জকে বিকর্ষণ করে ঠেলে একেবারে এই যে বাহু বরাবর দূরে পাঠিয়ে দিতে চেষ্টা করবে, এডি বরাবর দূরে পাঠিয়ে দিতে চেষ্টা করবে। সেক্ষেত্রে এর দিক হবে দেখো, এটা হবে F1 এর দিক, F1 এর দিক কোন দিকে দেখো, এডি বরাবর একেবারে বাহিরের দিকে। তাহলে এটার দিক দেখো এডি বরাবর, এডি বরাবর। এবার আসো Q2 এর জন্য, অর্থাৎ এই Q2 চার্জটি ওই 4 মাইক্রোকুলম চার্জের উপরে কত বল প্রয়োগ করবে। তাহলে আসো সূত্র লেখো, F2 সমান K ইন্টু Q2 Q4 বাই, এখানে আমরা বল বের করতেছি কার মধ্যে, Q2 এবং Q4 এর মধ্যে, এই জন্য আমি Q2 Q4 লিখেছি, ওকে। আর এই Q2 থেকে Q4 পর্যন্ত দূরত্ব মানে বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, কর্ণের দৈর্ঘ্য ডি, এই যে আমরা ডি বের করে রেখেছি, ঠিক আছে, এই যে বিডি দূরত্ব। তাহলে এখানে কি হবে, ডি স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট F2 ইকুয়ালস টু, মানগুলো বসিয়ে দাও, 9 ইন্টু 10⁻9 ইন্টু Q2 এর মান কত দেখো -8 ইন্টু 10⁻⁻6 ইন্টু Q4 এর মান কত দেখো, Q4 এর মান 4 ইন্টু 10⁻6 নিউটন বাই ডি স্কোয়ার। দেখো তো ডি এর মান কত, 2√2, তাতে স্কোয়ার হোল স্কোয়ার, ওকে। তাহলে এবারে সুতরাং F2 সমান কত হয়, ক্যালকুলেটর টিপো, এটা হয় -36 ইন্টু 10⁻³ নিউটন। দিক কোন দিকে হবে বলো, দেখো এটা নেগেটিভ চার্জ, Q2 কি নেগেটিভ চার্জ, -8 মাইক্রোকুলম চার্জ, আর এখানে কি 4 মাইক্রোকুলম পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, অবশ্যই আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই -8 মাইক্রোকুলম চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জকে আকর্ষণ করে টেনে বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে আনতে চেষ্টা করবে, আকর্ষণ করে কাছে আনতে চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে দিক হবে দেখো এই যে এই দিকে কর্ণ বরাবর ডি থেকে বি এর দিকে, তাহলে এটা হবে কি ডিবি বরাবর, ডিবি বরাবর। এটা পরের লাইনে লিখে দাও, তাহলে ভালো হবে, মাইনাস চিহ্নটা বাদ দিয়ে পরের লাইনের দিকে লিখে দাও, ডিবি বরাবর 36 ইন্টু 10⁻³ নিউটন ডিবি বরাবর। এখানে দেখো এই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে আমরা তার দিক উল্লেখ করে দিয়েছি, সুতরাং মাইনাস চিহ্ন এখানে ব্যবহার করা হয়ে গেছে, ঠিক আছে, প্রয়োগ করা হয়ে গেছে। মাইনাস চিহ্নের পরিবর্তে আমরা দিক উল্লেখ করে দিয়েছি, আর আসলে মাইনাস চিহ্নটা দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বোঝায়, এটা আমরা এখানে কিন্তু লিখে দিয়েছি বিডি বরাবর, অর্থাৎ আকর্ষণ করবে। ওকে ফাইন। এবারে Q3 এর জন্য এই Q3 চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জের উপর কত বল প্রয়োগ করবে, লেখো Q3 এর
জন্য কত বলো, F3 সমান K ইন্টু Q3 Q4 বাই সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত, বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ স্কোয়ার সমান, মানগুলো বসাও, ক্যালকুলেটর টিপো, এটা আর দরকার নেই, এটা ডিলিট করে দেই। কত হয় দেখো তো, এটার মান বসাও, 9 ইন্টু 10⁹ ইন্টু Q3 এর মান কত, Q3 এর মান 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু Q4 এর মান কত, Q4 এর মান দেখো 4 ইন্টু 10⁻⁻6 বাই এ স্কোয়ার, এর মান কত দেখো 2, তাহলে 2 স্কোয়ার সমান কত হয় দেখো তো, এটা হয় 18 ইন্টু 10⁻³ নিউটন। এবার আসো দিক কোন দিকে হবে, এটার দিকটা উল্লেখ করে দাও। দেখো 2 মাইক্রোকুলম এটা পজিটিভ চার্জ, আর এখানে 4 মাইক্রোকুলম চার্জ, এটাও পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, তাহলে 2 মাইক্রোকুলম চার্জ ওই 4 মাইক্রোকুলম চার্জকে বিকর্ষণ করে ঠেলে খাড়া উপরের দিকে পাঠিয়ে দিতে চেষ্টা করবে। দেখো বিকর্ষণ করে ঠেলে দূরে পাঠিয়ে দিতে চেষ্টা করবে, তার মানে খাড়া উপরের দিকে পাঠিয়ে দিতে চেষ্টা করবে। এই যে দেখো এই দিক বরাবর, এইটা হলো F3 এর দিক, ওকে। তাহলে আমাদের এটা হবে কি সিডি বরাবর, ওকে, সিডি বরাবর খাড়া উপরের দিকে, ওকে। তাহলে আমরা 3টে বল পেয়ে গিয়েছি, কত, F1 F2 F3। এবারে ভেক্টর যোগের নিয়ম অনুসারে এই 3টা বলকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এবারে খেয়াল করো, F1 বলটা কাজ করে এডি বরাবর, অর্থাৎ অনুভূমিক দিকে, এডি বরাবর, ঠিক আছে। আর F3 বলটা কাজ করে সিডি বরাবর, খাড়া উপরের দিকে, একটা অনুভূমিক দিকে আর একটা খাড়া উপরের দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই দুইটার লব্ধি নির্ণয় করা তোমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে প্রথমে তোমরা F1 আর F3 এর লব্ধি নির্ণয় করো। তাহলে লেখো, তাহলে F1 ও F3 এর লব্ধি, F1 ও F3 এর লব্ধি, তাহলে F1 ও F3 এর লব্ধি F প্রাইম, যেহেতু 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, সুতরাং সরাসরি লিখতে পারি আমরা F1 স্কোয়ার √F1 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার। কারণ আমরা জানি যে দুটি ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, সমকোণে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধি R = √P² প্লাস Q²। দুটি ভেক্টর P ও Q পরস্পর সমকোণে ক্রিয়াশীল, তাহলে তাদের লব্ধি R সমান হবে √P² প্লাস Q²। সেই অনুসারে আমরা লিখতে পারি, এখানে যে আরেকটা টার্ম আছে 2PQ cos θ, এই টার্মটা 0 হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আর এটা লিখলাম না, এটা তোমরা গত কয়েকটা অঙ্কে দেখেছো, ওকে ফাইন। তাহলে আমরা এবারে মান বসিয়ে দিই, কত আসে রেজাল্ট দেখো তো। মান বসিয়ে ক্যালকুলেটর টিপে ফেলো, সমান √F1 এর মান কত, F1 এর মান হচ্ছে 18 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার প্লাস F3 এর মান সেম 18 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার নিউটন। তাহলে কত হয় দেখো তো, এইটা যদি তুমি ক্যালকুলেটর টিপো তাহলে কত হয় দেখো, দ্রুত ক্যালকুলেটর টিপে ফেলো, কত আসছে বলো তো। 25, এইটা আসে 25.54, 25.46 ইন্টু 10⁻³ নিউটন, ওকে। এটার দিক কোন দিকে হবে, দেখো F1 ও F3 পরস্পর সমকোণে ক্রিয়াশীল, এরা মানে সমান,
মানে F1 F3 মানে সমান, সুতরাং এদের লব্ধি একেবারে F1 ও F3 এর মাঝ বরাবর চলে যাবে। আমি বারবার যেটা বলে থাকি, এখানে একটা পাথর আছে, একজন এইদিকে 20 নিউটন বলে টানছো, একজন এইদিকে 20 নিউটন বলে টানছো, তাহলে পাথরটি কোন দিক দিয়ে যাবে? একেবারে মাঝ বরাবর যাবে, দুই বলের মাঝ বরাবর যাবে। তো এখানে দেখো F1 আর F2 যেহেতু মানের সমান, সুতরাং এদের লব্ধিটা একবার মাঝ বরাবর হবে, অর্থাৎ এই বিডি কর্ণ বরাবর হবে। তাহলে এই যে দেখো, এইটা হবে এফ প্রাইমের দিক, এই যে এফ প্রাইমের দিক। তার মানে এফ প্রাইমের দিক হচ্ছে দেখো কি বিডি, বিডি বরাবর। তাহলে লেখো বিডি বরাবর। ওকে, এবারে তোমরা একটা মজার বিষয়, সেটা হচ্ছে দেখো এফ প্রাইমের দিক হচ্ছে বিডি বরাবর, এই যে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখো, আর এদিকে F2 এর দিক দেখো, এই ছিল F2 এর দিক আবার দেখো ডিবি বরাবর, তোমাদের খাতায় আছে দেখো F2 এর দিক হচ্ছে ডিবি বরাবর। তাহলে এফ প্রাইম এবং F2 যেহেতু পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, সুতরাং সরাসরি এদের বিয়োগ করলেই আমরা লব্ধি পেয়ে যাব। কারণ কি, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধি বের করতে হলে কি করতে হয়? সরাসরি বিয়োগ করে দিতে হয়। ইতিপূর্বে অনেক ম্যাথমেটিক্সে আমরা এটা করেছি, সরাসরি বিয়োগ করে দিতে হয়। তাহলে এফ প্রাইম কাজ করে বিডি বরাবর আর F2 কাজ করে ডিবি বরাবর, বিপরীত দিকে। সুতরাং F2 কাজেই F2 ও F প্রাইম এর লব্ধি F ইকুয়ালস টু, বড় কোনটা দেখো তো, F2 ছিল 36 × 10⁻³ আর এটা কত F প্রাইম 25.46 × 10⁻³ নিউটন। তাহলে F2 বড়, তাহলে বড়টা মাইনাস ছোটটা, F2 মাইনাস F প্রাইম। ওকে, বড়টা মাইনাস ছোটটা। ওকে ফাইন, এবার মান বসাও। কত? 36 × 10⁻³ মাইনাস 25.46 × 10⁻³ নিউটন। কত হয় এটা বিয়োগ করলে দেখো তো? 10.54 হয় সম্ভবত। তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবে। 10.54 × 10⁻³ নিউটন। ওকে, তাহলে এটার দিক কোন দিকে হবে? ফাইনালি আমরা মানে হচ্ছে ওই 4 মাইক্রোকুলম চার্জের উপর কত বল প্রযুক্ত হয় সেটা আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এখন দিকটা উল্লেখ করতে হবে কোন দিকে হবে। দেখো F2 কাজ করে এই দিকে আর F প্রাইম কাজ করে ওই বাহিরের দিকে। F2 কাজ করে ডিবি বরাবর আর F প্রাইম কাজ করে বিডি বরাবর, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু F2 এর মান বড়, F2 বড়, তাহলে বড়টার দিক এখানে প্রযোজ্য হবে, কারণ তার প্রভাব বেশি। তাহলে F2 এর দিক কোনটা ছিল? ডিবি বরাবর। দেখো F2 এর দিক হচ্ছে ডিবি বরাবর, তাহলে এখানেও হবে ডিবি বরাবর। ওকে, ডিবি বরাবর। ওকে ফাইন, কারণ হিসেবে তোমরা উল্লেখ করে দিবে যে যেহেতু F1 এখানে যেহেতু F2 এর মান বেশি, সুতরাং এখানে বড় বলের মান দিকটা প্রযোজ্য হবে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখো আমরা ঘ নাম্বারের উত্তরটা পেলাম কি, ওই 4 মাইক্রোকুলম চার্জের উপর এই তিনটে চার্জ মিলে 10.54 × 10⁻³ নিউটন বল প্রয়োগ করবে এবং সেটা এই যে বিডি বরাবর, অর্থাৎ তিনজন মিলে তাকে বিডি বরাবর তাকে ত্বরণশীল করার চেষ্টা করবে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান করলাম। এবারে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের দিকে অগ্রসর হব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তোমরা অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর ত্যাগ করবে না। প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। দেখো এখানে কি বলছে, চিত্রে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার। ওকে, দেখো এখানে তোমরা একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ ABCD। এই বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। দেখো A = 2 মিটার, A = 2 মিটার। বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং এই বর্গক্ষেত্রটির 4 কৌণিক বিন্দুতে 4টি বিন্দু চার্জ স্থাপিত। দেখো এ বিন্দুতে 8 মাইক্রোকুলম পজিটিভ চার্জ, বি বিন্দুতে 4 মাইক্রোকুলম পজিটিভ চার্জ, সি বিন্দুতে 2 মাইক্রোকুলম পজিটিভ চার্জ এবং ডি বিন্দুতে অর্থাৎ চতুর্থ কৌণিক বিন্দুতে দেখো
-2 মাইক্রোকুলম চার্জ স্থাপিত। এবারে গ নাম্বারে কি বলছে দেখো, চতুর্থ কোণায় আরো কত চার্জ যুক্ত করলে, চতুর্থ কোণায় আরো কত চার্জ যুক্ত করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে, বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। ঘ নাম্বারে কি বলছে দেখো, বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে। ঠিক আছে, সদিক বিশ্লেষণ দাও, অর্থাৎ দিক সহ এটা বিশ্লেষণ করতে হবে। ওকে ফাইন, তাহলে প্রথমে আমরা গ নাম্বার সমাধান করি। ওকে, গ নাম্বারে কি বলছে, চতুর্থ কোণায় আরো কত মানের চার্জ যুক্ত করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। দেখো এখানে কিন্তু চতুর্থ কৌণিক বিন্দুতে একটা চার্জ আছে, -2 মাইক্রোকুলম্বের একটা চার্জ আছে, ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে আরো কত মানের চার্জ যুক্ত করলে এই কেন্দ্রে বিভব শূন্য হবে, বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য হবে। তার মানে হচ্ছে ওই -2 মাইক্রোকুলম চার্জ থাকা অবস্থায় কেন্দ্রে বিভব শূন্য হয় না। ঠিক আছে, তাহলে ওই চতুর্থ কৌণিক বিন্দুতে আরো কিছু চার্জ যুক্ত করতে হবে, আরো কিছু চার্জ যুক্ত করলে কেন্দ্রে বিভব শূন্য হবে। সেই কত চার্জ যুক্ত করতে হবে সেটা বের করতে হবে। ওকে, আর বর্গক্ষেত্রের কেন্দ্র বলতে কি বোঝায় সেটা তো তোমরা সবাই ইতিপূর্বে কয়েকটা ম্যাথমেটিক্স এই করেছো, যে এখানে দেখো এই বর্গক্ষেত্রটির দুটি কর্ণ আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ। এর ছেদ বিন্দু দেখো ও, এই ও বিন্দু হচ্ছে বর্গক্ষেত্রটির কেন্দ্র, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে এই বর্গক্ষেত্রটির কেন্দ্র। তাহলে এখানে গ নাম্বারে বসে এই চতুর্থ কর্নারে অর্থাৎ ডি বিন্দুতে আরো কত মানের চার্জ যুক্ত করলে এই ও বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হবে। ওকে, তাহলে আসো আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে কি কি দেওয়া আছে, প্রথম বিন্দু চার্জের মান Q1 কত দেওয়া দেখো 8 মাইক্রোকুলম। এই বিন্দুতে দেখো 8 মাইক্রোকুলমের একটা চার্জ আছে। এবারে তোমরা সবাই জানো, অনেকবার করেছো, যে মাইক্রোকুলমকে কুলম্বে নিতে হলে 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। মাইক্রোকুলমকে কুলম্বে নিতে হলে 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়, কারণ আমরা জানি এক মাইক্রোকুলম সমান 10⁻⁶ কুলম, 1 মাইক্রোকুলম সমান 10⁻⁶ কুলম। তাহলে 8 মাইক্রোকুলম সমান কত হবে, 8 × 10⁻⁶ কুলম, 8 × 10⁻⁶ কুলম। দ্বিতীয় বিন্দুতে দেখো বি বিন্দুতে বিন্দু চার্জ কত Q2 সমান 4 মাইক্রোকুলম, সমান কত হবে 4 × 10⁻⁶ কুলম। তৃতীয় চার্জের মান দেখো সি বিন্দুতে Q3 কত 2 মাইক্রোকুলম, অর্থাৎ 2 × 10⁻⁶ কুলম। চতুর্থ কৌণিক বিন্দুতে যে চার্জটা আছে এই গ নাম্বারের জন্য এটাকে আমরা Q4 লিখব না, Q4 লিখবো সেই চার্জকে যেই চার্জ দ্বারা কেন্দ্রে বিভব শূন্য হয়। এটাকে আমরা Q4 প্রাইম বা অন্য কিছু একটা নাম দিয়ে রাখি। Q4 প্রাইম সমান হচ্ছে কত -2 মাইক্রোকুলম, সমান -2 × 10⁻⁶ কুলম। ওকে, আর কেন্দ্রে বিভব কত, এবং কেন্দ্রে বিভব V = 0 ভোল্ট। সুতরাং Q4 সমান হোয়াট, Q4 সমান হোয়াট। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই চতুর্থ কৌণিক বিন্দুতে মোট কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হয়, অর্থাৎ কেন্দ্রে বিভব শূন্য হতে হলে চতুর্থ কৌণিক বিন্দুতে মোট কত চার্জের দরকার। তো মোট কত চার্জের দরকার সেটা যদি বের করতে পারি, তা থেকে বিয়োগ করে এই 2 মাইক্রোকুলম চার্জ যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আরো কত দরকার সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি বের করব, চতুর্থ কৌণিক বিন্দুতে মোট কত চার্জ দরকার কেন্দ্রে বিভব শূন্য হতে, সেটা হচ্ছে Q4। ওকে, আর তাহলে কি ফাইনালি তারপর কি বের করতে হবে, যে আরো কত মানের চার্জ দরকার সেটা আমরা শেষে বের করব। ওকে, তাহলে প্রথমে আসো আমরা জানি, কি জানি বলতো, V সমান V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। এই ম্যাথমেটিক্স তোমরা ইতিপূর্বে বেশ কয়েকটা করেছো, ঠিক আছে। দেখো এখানে এই Q1 চার্জের জন্য কেন্দ্রে বিভব V1, Q2 চার্জের জন্য কেন্দ্রে বিভব V2,
Q3 চার্জের জন্য কেন্দ্রে বিভব V3, Q4 চার্জের জন্য কেন্দ্রে বিভব V4। ঠিক আছে, এই চারটার যোগ বীজগাণিতিক সমষ্টি হবে কেন্দ্রে বিভব। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি কারণ এই ম্যাথমেটিক্স তো বেশ কয়েকটা করেছ। এখান থেকে আমরা লিখতে পারি দেখো, এই যে V ইকুয়ালস টু K Q1 বাই R প্লাস K Q2 বাই R প্লাস K Q3 বাই R প্লাস K Q4 বাই R। ওকে, আর হচ্ছে এখানে অর্ধকর্ণ, AO সমান BO সমান CO সমান DO, এটা হচ্ছে অর্ধকর্ণ। অর্ধকর্ণের দৈর্ঘ্যকে আমরা R ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এবং এখান থেকে আমরা যদি K কমন নিয়ে দেখো, এখান থেকে আমরা যদি K কমন নিয়ে R লসাগু নেই তাহলে কি পাই, V ইকুয়ালস টু K R লসাগু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। ওকে, এটা তোমরা সরাসরি লিখতে পারবে। ইমপ্লাইজ দ্যাট V এর মান কত দেখো, 0 ইকুয়ালস টু K ইন্টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। ওকে, ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে আর যদি 0 সাথে এসে গুণ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, K যদি 0 কে এসে ভাগ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাই এখান থেকে দেখো, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 সমান 0। ওকে, আর এসে গুণ হয়ে যাবে আর K এসে ভাগ হয়ে যাবে, তাহলে 0ই হবে। সুতরাং Q4 ইকুয়ালস টু মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3, Q1 প্লাস Q2 প্লাস Q3 একসাথে ও পাশে নিয়ে বিয়োগ হয়ে গেছে। এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো, মাইনাস, দেখো এখানে Q1 এর মান কত, Q1 এর মান 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, Q2 এর মান কত দেখো, Q2 এর মান হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস Q3 এর মান কত দেখো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তাহলে এত কুলম্ব কত হয় দেখো তো, এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো হয় 8 আর 4 12, 8 2 14, তাহলে মাইনাস 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। অর্থাৎ চতুর্থ কৌণিক বিন্দুতে অর্থাৎ ডি বিন্দুতে যদি টোটাল মাইনাস 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব চার্জ স্থাপন করা হয় তাহলে কেন্দ্রে বিভব শূন্য হয়। তো অলরেডি তোর মাইনাস 2 কুলম্ব আছেই, অলরেডি মাইনাস 2 কুলম্ব চার্জ, অলরেডি মাইনাস 2 মাইক্রোকুলম্ব চার্জ স্থাপিত আছে। টোটাল কত দরকার, মাইনাস 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। ঠিক আছে, তাহলে আর কত দরকার, আর দরকার 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব, মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। ওকে, এটা আমরা বের করি আর কত দরকার। সুতরাং অতিরিক্ত যুক্ত চার্জ, অতিরিক্ত যুক্ত চার্জ, এটার নাম দিলাম Q4 ডাবল প্রাইম। কত, টোটাল দরকার মাইনাস 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব, আর তার থেকে বিয়োগ করে দাও কত, আগে আছে মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব, তাহলে দেখো এত কুলম্ব। কত হয় দেখো, বিয়োগ করো, এটা হয় এখান থেকে বিয়োগ করলে হয় মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। ওকে, এটাই অ্যান্সার। অর্থাৎ চতুর্থ কৌণিক বিন্দুতে আরো মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব চার্জ যুক্ত করলে এই বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য হবে। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, তাহলে ওই বর্গক্ষেত্রটির চতুর্থ কৌণিক বিন্দুতে মানে ডি বিন্দুতে আরো মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব চার্জ যুক্ত করলে এই বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা
দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির গ নাম্বার সমাধান করলাম, এবারে আমরা ঘ নাম্বার সমাধান করব। ওকে গাইস, তাহলে এখন আমি দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির ঘ নাম্বার সমাধান করব। তাহলে দেখো তো ঘ নাম্বারে কি বলছে। দেখো ঘ নাম্বারে বলছে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে। বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে সদিক বিশ্লেষণ করো, দিক সহ বিশ্লেষণ করো। ঠিক আছে, এখানে দেখো বর্গক্ষেত্রটির কেন্দ্র বলতে কি বোঝাতে সেটা তোমরা আগেই বুঝেছো। এখানে দেখো এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও, তাহলে ও বিন্দুতে আমাদেরকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এই ম্যাথমেটিক্স কয়েকটা তোমরা অলরেডি করেছো, তো আমরা যতদূর সম্ভব সংক্ষেপে করব, তোমরা অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর ব্যবহার করবে। ওকে ফাইন, দেখো এখানে এই যে দেখো এই বর্গক্ষেত্রটির যে দুইটা কর্ণ আছে এসি এবং বিডি, এরা কিন্তু পরস্পর সমান। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয় এবং এরা পরস্পরকে, এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে হচ্ছে এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, সি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, ডি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব সমান। তার মানে কি এই সব কয়টা অর্ধকর্ণ এও, বিও, সিও, ডিও, এই যে চারটা অর্ধকর্ণ এরা কি সমান। এটা আমরা ধরে নিলাম আর, অর্ধকর্ণের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম আর। ওকে, অর্ধকর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম আর। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি Q1 এর জন্য এই দেখো 8 মাইক্রোকুলম্ব চার্জের জন্য কেন্দ্রে যদি প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের এও দূরত্ব দরকার হবে। আবার এই Q2 চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হলে এই বিও দূরত্ব দরকার হবে, এই রকমের সিও দূরত্ব দরকার হবে, ডিও দূরত্ব দরকার হবে। তাহলে আমাদেরকে অবশ্যই কি অর্ধকর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, অর্ধকর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে, তারপরে অর্ধকর্ণের দৈর্ঘ্য। ওকে, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত দেখো তো। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a = 2 মিটার। আচ্ছা, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য d কত হবে বলো, a√2। এটা তোমরা গত কয়েকটি ম্যাথমেটিক্সে করেছো। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, a√2। এটা আমরা কিভাবে পাই, এই দেখো ABC অথবা ADC, যে কোনো একটা ত্রিভুজ আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে পেয়ে যাই। দেখো d² সমান a² প্লাস a², d² সমান a² প্লাস a² implies that d² সমান 2a²। সুতরাং d সমান a√2। তার মানে বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2। এবারে a এর মান এখানে বসিয়ে দাও, তাহলে আমরা কি পাই, 2√2 মিটার। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√2 মিটার। ওকে, সুতরাং অর্ধকর্ণের দৈর্ঘ্য কত হবে বলো, অর্ধকর্ণের দৈর্ঘ্য r = d/2, কর্ণের অর্ধেক, d কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়, √2 মিটার। সুতরাং কেন্দ্রে তড়িৎ প্রাবল্য E সমান হোয়াট, এই বর্গক্ষেত্রটির কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে মানে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তাহলে আমাদেরকে কি করতে হবে বলো, Q1 এর জন্য কেন্দ্রে একটা প্রাবল্য আছে E1, সেটা নির্ণয় করতে হবে। Q2 এর জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য আছে E2, Q3 এর জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য আছে E3, Q4 এর জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য আছে E4। এই চারটা প্রাবল্য নির্ণয় করে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে, রেজাল্টেন্ট বা লব্ধি নির্ণয় করতে হবে। কারণ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির যোগ কি ভেক্টর যোগের নিয়ম অনুসারেই করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই চারটা প্রাবল্য নির্ণয় করব। আসো তাহলে Q1 এর জন্য, Q1 এর জন্য E1 সমান k Q1 বাই এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কত, r, তাহলে r² implies that E1 equals to k এর মান বসাও 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত দেখো, Q1 এর মান 8 × 10⁻6 বাই r এর মান কত দেখো, r এর মান এই যে আমরা বের করে রেখেছি √2, তাতে স্কয়ার আছে, নিউটন পার কুলম্ব।
সুতরাং E1 সমান কত হয় দেখো তো, এটা ক্যালকুলেটর টিপো, এটা হয় 36 into 10 to the power 3 নিউটন পার কুলম্ব। এবারে আসো, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি তাহলে অবশ্যই এর দিক উল্লেখ করতে হবে। তাছাড়া আমরা যখন এই প্রাবল্যগুলোর লব্ধি বের করবো, ভেক্টর যোগফল নির্ণয় করবো, তখন কিন্তু অবশ্যই দিক দরকার হবে। সুতরাং এখন দিক উল্লেখ করে দিতে হবে। তাহলে E1 এর দিক কোন দিকে হবে? তার মানে এই Q1 চার্জের জন্য ও বিন্দুতে যে প্রাবল্য তার দিক কোন দিকে হবে খেয়াল করো। এই ও বিন্দুতে মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো, কারণ তড়িৎ প্রাবল্যের সাথে 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত। তাহলে এই ও বিন্দুতে মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো। এবারে দেখো, এই 8 মাইক্রোকুলম্ব চার্জ এই 1 কুলম্বের উপরে, এই 8 মাইক্রোকুলম্ব চার্জ এই 1 কুলম্ব চার্জের উপরে এই মানের একটা বল প্রয়োগ করে, এবং তার দিক কোন দিকে হবে? দেখো, এটা 8 মাইক্রোকুলম্ব, এটা পজিটিভ চার্জ, আবার এখানে স্থাপন করেছো তুমি, সেটাও পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? অবশ্যই বিকর্ষণ করে। তাহলে কি হবে? এই 8 মাইক্রোকুলম্ব চার্জ, এই 8 মাইক্রোকুলম্ব চার্জ এই 1 কুলম্ব পজিটিভ চার্জকে, যেটা তুমি স্থাপন করেছো, 1 কুলম্ব পজিটিভ চার্জকে বিকর্ষণ করে ঠেলে দূরে পাঠিয়ে দিবে, মানে সি বিন্দুর দিকে পাঠিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে দিক হবে কি? এসি বরাবর, এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে। তাহলে এটার দিক হবে, E1 এর দিক হবে এসি বরাবর। তাহলে লেখো এসি বরাবর, এসি বরাবর। এবারে আসো Q2 এর জন্য, এই Q2 এর জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য থাকবে, সেটা নির্ণয় করো। Q2 এর জন্য E2 সমান কত? K ইন্টু Q2 বাই R স্কয়ার। বি বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব কি? R। সুতরাং একবারে মান বসিয়ে ক্যালকুলেটরে রেজাল্ট কত হয় বলো তো? E2 সমান হয়, এখানে মান বসিয়ে ক্যালকুলেটর E2 সমান হয় 18 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব। এটার দিক কোন দিকে হবে? আমি একটু সংক্ষেপে করছি, কারণ ইতিপূর্বে বেশ কয়েকটা ম্যাথামেটিক্স কিন্তু এর উপরে করেছো, ঠিক আছে? তোমরা মানগুলো বসেই ক্যালকুলেটরে দেখো কত আসে। ওকে ফাইন। দেখো, এই E2 এর দিক কোন দিকে হবে? অর্থাৎ এই 4 মাইক্রোকুলম্ব চার্জ এই 1 কুলম্ব পজিটিভ চার্জের উপরে যে বল প্রয়োগ করে তার মান হচ্ছে এত। দিক কি হবে? দেখো, এটা পজিটিভ চার্জ, বি বিন্দুতে 4 মাইক্রোকুলম্ব পজিটিভ চার্জ, আর তুমি ও বিন্দুতে স্থাপন করেছো পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। তাহলে 4 মাইক্রোকুলম্ব চার্জ, এই 4 মাইক্রোকুলম্ব চার্জ ওই 1 কুলম্ব পজিটিভ চার্জকে বিকর্ষণ করে ঠেলে দূরে পাঠিয়ে দিতে চাইবে। তার মানে কি? ডি বিন্দুর দিকে পাঠিয়ে দিতে চাইবে। তাহলে এই দিক হবে কি? বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে, তার মানে বিডি বরাবর। দেখো, E2 এর দিক হবে বিডি বরাবর, বিডি বরাবর। ওকে ফাইন। এবার আসো Q3 এর জন্য ও বিন্দুতে প্রাবল্য, Q3 এর জন্য E3 সমান K ইন্টু Q3 বাই R স্কয়ার। মান বসিয়ে ক্যালকুলেটর টিপো। সুতরাং কত আসে দেখো, E3 সমান কত আসে? মান বসাও, মান বসিয়ে ক্যালকুলেটর টিপো। K এর মান বসাও, Q3 এর মান বসাও, R এর মান বসাও। এই E3 এর মান আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব। এটার দিক কোন দিক হবে? সি বিন্দুতে আছে 2 কুলম্ব পজিটিভ চার্জ, আর ও বিন্দুতে তুমি স্থাপন করেছো 1 কুলম্ব পজিটিভ চার্জ। তো এই 2 কুলম্ব পজিটিভ চার্জ এই 1 কুলম্ব পজিটিভ চার্জকে বিকর্ষণ করে ঠেলে দূরে পাঠিয়ে দিতে চাইবে। তার মানে কি? এ বিন্দুর দিকে পাঠিয়ে দিতে চাইবে। তাহলে এটার দিক হবে কি? সি এ বরাবর। E3 এর দিক হবে সি এ বরাবর। এই যে দেখো, সি এ বরাবর, লেখো সি এ বরাবর। ওকে, সি এ বরাবর। এবারে আসো Q4 এর জন্য ও বিন্দুতে প্রাবল্য। এবারে আসো Q4 এর জন্য, Q4 এর জন্য E4 সমান K ইন্টু Q4 বাই R স্কয়ার। মান বসাও,
রাশিগুলোর মান বসাও, কে এর মান বসাও, Q4 এর মান বসাও, আসে কত দেখো তো। সুতরাং E4 equals to minus 9 into 10 to the power 3 নিউটন পার কুলম। এটার দিক কোন দিকে হবে? এটা তোমার এই মাইনাসটা বাদ দিয়ে দিকটা উল্লেখ করে দিতে হবে। তাহলে মাইনাসটা বাদ দিয়ে দিকটা উল্লেখ করে দাও, সমান 9 into 10 to the power 3 নিউটন পার কুলম। কোন দিকে হবে? দেখো এখানে ডি বিন্দুতে আছে -2 মাইক্রোকুলম চার্জ, ডি বিন্দুতে আছে -2 মাইক্রোকুলম চার্জ মানে নেগেটিভ চার্জ, আর ও বিন্দুতে তুমি স্থাপন করেছো 1 কুলম পজিটিভ চার্জ। তাহলে ওই -2 মাইক্রোকুলম চার্জ এই 1 কুলম পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই -2 মাইক্রোকুলম চার্জ এই 1 কুলম পজিটিভ চার্জকে আকর্ষণ করে টেনে ডি বিন্দুর দিকে নিতে চাইবে, কাছে নিতে চাইবে, টেনে তার কাছে নিতে চাইবে, ডি বিন্দুর দিকে নিতে চাইবে, -2 মাইক্রোকুলম চার্জের কাছে নিতে চাইবে। তার মানে এক্ষেত্রে দিক হবে বিডি বরাবর। তাহলে লেখো বিডি বরাবর। বিডি বরাবর। তাহলে আমরা 4টি প্রাবল্যের মান পেয়ে গেলাম। এবারে তোমরা লক্ষ্য করলে দেখবে এটার দিক কি? বিডি বরাবর। এবারে আমরা সহজেই E1 এবং E3 এর লব্ধি বের করতে পারবো, কারণ E1 আর E3 একেবারে সরাসরি বিপরীত দিকে ক্রিয়াশীল, সহজেই আমরা লব্ধি বের করতে পারবো। আবার E2 এবং E4 দেখো একই দিকে ক্রিয়াশীল, এই দুইটাও আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব E1 এবং E3 এর লব্ধি, তারপরে নির্ণয় করব E2 এবং E4 এর লব্ধি। ওকে, তাহলে আসো, তাহলে E1 ও E3 এর লব্ধি E1 ও E3 এর লব্ধি E1 ও E3 এর লব্ধি E প্রাইম ইকুয়ালস টু, এরা যেহেতু E1 এবং E3 পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, E1 ক্রিয়াশীল AC বরাবর আর E3 ক্রিয়াশীল CA বরাবর, তাহলে বিপরীত দিকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে কত দেখো, বড় হচ্ছে দেখো E1 মাইনাস E3। E1 এর মান কত ছিল বলো? 36 into 10 to the power 3 মাইনাস E3 এর মান কত? 9 into 10 to the power 3 নিউটন পার কুলম। ওকে, তাহলে কত হয় দেখো তো? 27 into 10 to the power 3। into 10 to the power 3 নিউটন পার কুলম। অবশ্যই এটার দিক উল্লেখ করতে হবে। দেখো E1 কাজ করে AC বরাবর আর E3 কাজ করে CA বরাবর, বিপরীত দিকে, কিন্তু এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে E1, তাহলে E1 এর দিকটাই হবে এই লব্ধির দিক, কারণ E1 এর প্রভাব বেশি। ঠিক আছে, তাহলে E1 এর দিক যেহেতু AC বরাবর, তাহলে E1 এবং E3 এর লব্ধি এই যে দেখো AC বরাবর হবে, এইটা হলো E প্রাইমের দিক। E প্রাইমের দিক হবে কোন দিকে? AC বরাবর, কারণ এখানে E1টা বড় আর E1 এর দিক হলো AC বরাবর। E1 এর দিক কোথায়? AC বরাবর, আর E1 যেহেতু প্রভাবে বড় মানে বড়, সুতরাং AC বরাবর হবে এই দুইটার লব্ধি, E1 এবং E3 এর লব্ধির দিক। ওকে ফাইন, এবারে E2 এবং E4 এর লব্ধি নির্ণয় করো। আবার E2 এবং E4 এর লব্ধি E2 ও E4 এর লব্ধি E ডাবল প্রাইম দাও, ডাবল প্রাইম, এটা E প্রাইম দিলাম, এটা ডাবল প্রাইম দিলাম। এটা কি? দুইটা একই দিকে ক্রিয়াশীল। দেখো E2 BD বরাবর ক্রিয়াশীল
এবং E4ও বিডি বরাবর ক্রিয়াশীল, তাহলে যোগ করে দিতে হবে। তাহলে আসো তাহলে E2 এবং E4 যেহেতু একই দিকে ক্রিয়াশীল, দেখো বিডি বরাবর, এই জন্য কি সরাসরি যোগ করে দিলাম। একই দিকে ক্রিয়াশীল হলে সরাসরি যোগ করে দিতে হয়, আর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে সরাসরি বিয়োগ করে দিতে হয়। ওকে ফাইন, তাহলে মান বসাও। এটা কত? 9 × 10⁻³ প্লাস 9 × 10⁻³ নিউটন পার কুলম। টোটাল কত হয় দেখো তো, সরি E2 এর মান কত ছিল? E2 এর মান ছিল 18 × 10⁻³। তাহলে টোটাল কত হয় দেখো, 27 × 10⁻³ নিউটন পার কুলম। এটার দিক কোন দিকে হবে? এটা তো দুইটাই বিডি বরাবর, দুইটাই E2 এবং E4 দুইটাই বিডি বরাবর, তাহলে লব্ধির দিকে হবে বিডি বরাবর। দেখো বিডি বরাবর, বিডি বরাবর। এই যে দেখো E2 এবং E4 এর লব্ধি হবে এই যে বিডি বরাবর, E ডাবল প্রাইম। ঠিক আছে, তাহলে E প্রাইম সর্বশেষ আমরা দুটি পেয়েছি, E প্রাইম পেয়েছি এসি বরাবর এবং ই ডাবল প্রাইম পেয়েছি বিডি বরাবর। তাহলে এরা পরস্পর কি দেখো 90° কোণে ক্রিয়াশীল, সমকোণে ক্রিয়াশীল। ঠিক আছে, সমকোণে ক্রিয়াশীল। এই যে দেখো এখানে এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি সমকোণে অবস্থিত, 90° কোণে অবস্থিত। তাহলে দেখো একটা হচ্ছে এসি কর্ণ বরাবর আর একটা হচ্ছে বিডি কর্ণ বরাবর, সুতরাং এরা কি পরস্পরের সাথে সমকোণে আনত। তাহলে লব্ধি কিভাবে নির্ণয় করতে হবে? কাজেই ই প্রাইম ও ই ডাবল প্রাইমের লব্ধি ই প্রাইম ও ই ডাবল প্রাইম এর লব্ধি E = √E প্রাইম স্কয়ার প্লাস ই ডাবল প্রাইম স্কয়ার। ওকে, মান বসিয়ে দাও। ই প্রাইমের মান কত? 27 × 10⁻³ হোল স্কয়ার প্লাস ই ডাবল প্রাইমের মান হচ্ছে 27 × 10⁻³ হোল স্কয়ার। কত হয় দেখো, এটা ক্যালকুলেটর টিপো, এইটা হয় সম্ভবত 38.18 × 10⁻³ নিউটন পার কুলম। এটা দিক কোন দিকে হবে? যেহেতু এরা পরস্পর সমকোণে ক্রিয়াশীল এবং এরা কি মানে সমান, ই প্রাইম এবং ই ডাবল প্রাইম মানে সমান, তাহলে লব্ধি হবে কি একেবারে মাঝখান বরাবর অনুভূমিকভাবে। দেখো এই যে দেখো অনুভূমিকভাবে একেবারে এই দিক হবে ই এর দিক, E1 ই প্রাইম এবং ই ডাবল প্রাইমের একেবারে মাঝ বরাবর, মানে কি দুই কর্ণের একেবারে মাঝ বরাবর, অর্থাৎ দুই কর্ণের মাঝ বরাবর। দেখো একেবারে ও বিন্দুতে দুই কর্ণের মাঝ বরাবর অনুভূমিক দিকে। তাহলে লেখো ও বিন্দুতে দুই কর্ণের মাঝামাঝি অনুভূমিক দিকে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পর্বের দুটি সৃজনশীল প্রশ্ন সফলভাবে সমাধান করলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে বা অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই।
সো গাইস, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড বিং অ্যান টিপ। খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি চলতরিত অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।